দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বিএনপির সাংবাদিক সম্মেলনের বক্তব্য এবং আওয়ামী লীগের সমাবেশে ওবায়দুর রহমানের কথা নিয়ে, সাথে দ্রব্যমূল্যের বিষয়ও থাকবে। এই জন্য আমরা আলোচনার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওবায়দুর রহমান চুন্নু, আরও উপস্থিত আছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুগ্ম আহ্বায়ক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস জনাব মোহিত হাওলাদার। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনেই। আমি জনাব ওবায়দুর রহমান চুন্নু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে রাজনীতিতে এক ধরনের সংকট তৈরি আছেই, নির্বাচন নিয়ে এক ধরনের সংকট আছে। নির্বাচনটা কিভাবে হবে, ইভিএম নিয়ে এক ধরনের সংকট আছে। এই মুহূর্তে আমরা দেখলাম যে বিএনপি আন্দোলনের সংগ্রামী ছিল। আজকে যেটি আমরা দেখলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ বিশাল সমাবেশ করে বলেছেন যে, আমি যদি একটু পড়ি এভাবে, নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য বলেছেন এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে গিয়ে বলেছেন যে রাজপথে এর জবাব দেওয়া হবে। তার ভাষায় ওবায়দুল কাদেরের ভাষায় বলেছে খেলা হবে আন্দোলনে, রাজপথে, নির্বাচনের প্রস্তুত হন। কি খেলার কথা বলছেন শুনতে চাই আপনার কাছ থেকে জনাব ওবায়দুর রহমান চুন্নু। ধন্যবাদ ফখরুল আলম কাঞ্চন। আমি এনটিভির দর্শক শ্রোতা কলা কুশলী এবং আমার সহ আলোচক জনাব খন্দকার মাসুকুর রহমান এবং মোহিত হাওলাদারকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন সমসাময়িক রাজনীতি এবং আজকের ডেভেলপমেন্ট নিয়ে, আপনারা জানেন যে আগস্ট মাস শোকের মাস। আমাদের দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল, যেটা এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছে, আপনারা সরকার পরিচালনা করছেন, আপনারা তাদের সঙ্গে আছেন। আমার দল 14 দলে আছে এবং আমরা নির্বাচনী জোট মহাজোটও করেছি। তারা যেটা সমাবেশ করেছে তাদের দলীয় সমাবেশ করেছে এবং দলীয় বক্তব্য তুলে ধরেছে। ওই দলের মহাসচিব যে কথাটি বলেছেন রাজনীতিতে খেলা হবে, তাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন, এটা সব দলেই নির্বাচন আসলে এটা বলে যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং বিজয়ের লক্ষ্যে আমরা লড়াই করব, সুতরাং সর্বত প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এটা যৌক্তিক, কিন্তু কোনো একটি বিশেষ দলকে উদ্দেশ্য করে হুমকি ধামকি দিয়ে রাজনীতির মাঠ শুধু শুধু উত্তপ্ত করার কোনো অর্থ হয় না। আমরা জানি যে এই সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে। 2008 সালে মহাজোট করে নির্বাচিত হয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতা এসেছিল। 2014 সালেও জোট করে নির্বাচন করে ক্ষমতা এসছে, 18 সালেও তাই করেছে এবং এই দলের ভোট করে, অবশ্যই ভোট করে, আচ্ছা, সেটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার প্রয়োজনেই ভোট করতে হয়। অনেকে ভোটে কৌশল অর্জন নিয়ে কেউ বর্জন করে, কেউ প্রতিহত করার ঘোষণা দেয়, কিন্তু সাংবিধানিক নিয়মেই নির্বাচনটা যথাসময় হয়ে যায় এবং তাই হয়েছে 18 সালে। তো কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী 14 দলের নেতৃবৃন্দের সাথে বসেছিলেন এবং উনি বলেছেন যে 14 দল আছে, থাকবে এবং আগামী নির্বাচনও 14 দলগতভাবেই আমরা করব, মহাজোটগতভাবে করব। না, নির্বাচনে আপনারা আছেন এটা আমরা দেখছি এবং আওয়ামী লীগের সাথেই আছেন, কিন্তু খুব সম্প্রতি, অতি সম্প্রতি আমরা দেখলাম যে তেলের দাম নিয়ে জাসদ ভিন্ন মত দিয়েছে এবং তারা কর্মসূচি পালন করছে। আমি আসবো আপনার কাছে, একটু শুনে আসি। আমি জনাব মাসুকুর রহমান মাসুক, আপনার সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে তারা আন্দোলনের খুব সফলতার কাছাকাছি আছে। কি এমন হলো যে
মানে যার কারণে আপনারা বলছেন আন্দোলনের সফলতার কাছাকাছি আছে? আমি সে উত্তর দেওয়ার আগে আমি আসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি সরকারের একজন মন্ত্রীও বটে। সাধারণত বিরোধী দলে যারা থাকেন, যারা বঞ্চিত, অত্যাচারিত, নির্যাতিত, তাদের ভাষা, তাদের বক্তব্যের স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্য থাকে। সরকারি দলে যারা থাকেন তাদের ধৈর্য, সহ্য, তাদের অনেক কিছু সহ্য করতে হয়। এ ব্যাপারে এক লাইনে একটা ছোট্ট উদাহরণ দেব। যার নামে ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা, সেই বিধানবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতিষ বসু তো ইয়াং একজন মেম্বার। ওনার অধিবেশন আসতে দেরি হওয়ায় উনি দাঁড়িয়ে পার্লামেন্টকে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে একসময় ব্যক্তিগত আক্রমণ করলেন। ইতিমধ্যে বক্তৃতা চলা অবস্থায় উনি আসলেন, আংশিক শুনলেন। অধিবেশন শেষে জ্যোতিষ বিশুকে বললেন, তোমার বাবাকে আমি দেখে এসেছি, অসুস্থ। তিনি ডাক্তার ছিলেন, সে ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত ডাক্তার, বিখ্যাত ডাক্তার। তোমার বাবাকে আমি দেখে এসেছি, পারলে আর একবার রাত্রে যাব। দিস ইজ কল পলিটিক্স, দিস ইজ কল পলিটিক্স। ওবায়দুল কাদের যা বলেছেন, এটা লগি বৈঠাকে উৎসাহিত করে। পিটিএ যারা লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে, সেটাকে উৎসাহিত করেছে না কেন? মানে কেন উত্তেজিত করেছে? তিনি প্রস্তুত থাকতে বলেছেন। হ্যাঁ, আন্দোলন সংগ্রামের জন্য মানে আওয়ামী লীগের নিরঙ্কুশ ক্ষমতায় 300 আসনের মধ্যে 300 আসনে ওনাদের ধরে নেন আপনি। জাতীয় পার্টি ওনাদের একটা পার্টনার। সেখানে সেই দলের যে 2018 সালে 30 তারিখে নির্বাচন 29 তারিখে রাত্রে করেছে, সেই দলের সাধারণ সম্পাদক এত আস্ফলন করে বলার তার কিছুই নাই। বরঞ্চ বিরোধী দল যারা বঞ্চিত করেছেন, যাদের ভোট কেড়ে নিয়েছেন, তারা সেই কথা বলতে পারে। ওনার এটাকে দেশের অস্থিতিশীল পরিবেশ, এদেশের হাঙ্গামা, সেই লগি বৈঠার কথা আওয়ামী লীগের সর্বোচ্চ ব্যক্তির পদ থেকে এসেছিলেন, সেটাকে উৎসাহিত করেছে আমি মনে করি। আর আমাদের দলের মহাসচিব, বিরোধী দলে থেকে যেটা বলা যায়, সরকারি দলে থাকলে সেটা বলা যায় না। তাদের অনেক কিছু ধৈর্য সইতে হবে। যে মুহূর্তে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না বিশ্বাস, এক তেলের দাম, আওয়ামী লীগ এই 13 বছর ক্ষমতায় একটি জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত নিল। তেলের দাম এক লাফে এত বাড়িয়ে সকল কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। আপনি দেখেন ঢাকা শহরে যারা রিক্সাওয়ালা, যারা ঠেলা গাড়ি চালায়, দিন মজুর, ছাত্র যারা, আপনার আমি সবাই ছাত্র ছিলাম, যারা মেসে থাকে, তাদের প্রধান খাদ্য ডিম। তারা এক হালি ডিম কেনে, ভাগ করে অর্ধেক খায়, অর্ধেক রেখে দেয়। সেই ডিমের দাম 160 টাকা। সেই মুহূর্তে আওয়ামী লীগের সেক্রেটারি, স্থানীয় সরকারের মন্ত্রী এই আস্ফলন, এটা শুভ লক্ষণ নয় এবং যোগ্য নেতৃত্বের নয়। এত বড় দলের এত বড় মন্ত্রী তার পক্ষে শোভা পায় না। এটাকে সন্ত্রাসকে উস্কানি করে এবং আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে আমি মনে করি। খন্দকার মাশিকুর রহমান যেটা বললেন যে সরকারি দলের সাধারণ সম্পাদক একজন দায়িত্বশীল ব্যক্তি এবং মন্ত্রীও, উনি আস্ফালন করেছেন। উনি ওনার দলের কর্মীদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে বলছেন। ওনাদের আন্দোলন কিসের আন্দোলন? তো যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি। দেখেন আপনি সরকার এবং রাজনৈতিক দলের কারণে এতগুলো লোক মারা গেল, এরপর ওনার আস্ফালন কি? ওনার তো ক্ষমা দিতে হবে। আপনি সরকার এবং রাজনৈতিক দলের ভূমিকাকে ঘুরিয়ে ফেলবেন না। সরকার একটা ভিন্ন বিষয়। এখানে সরকার কি কারণে সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি তেলের দাম বাড়ানো, সেটার ব্যাখ্যা আছে। এবং একটু আগে সঞ্চালক মহোদয় বললেন, ফখরুল আলম কাঞ্চন, যে আমার দল জাসদ আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছি, আমরা এটা নিয়ে মানববন্ধন করেছি, বিক্ষোভ করেছি, সমাবেশ করেছি। একটু মহিদের কাছ থেকে শুনে এবং আমরা একটা প্রধানমন্ত্রীকে এই বিষয়ে 6 দফা প্রস্তাব আমরা দিয়েছি যে জনগণ এই মুহূর্তে করোনার অভিঘাতে ক্ষতিগ্রস্ত এবং একটা যুদ্ধের কারণে গোটা পৃথিবী অর্থনৈতিকভাবে মানে অস্থিতিশীল হয়ে আছে। সেই কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আমদানি ব্যয় বাড়ছে, সবকিছু মিলিয়ে একটা অস্থিরতা আছে। তো সেটা মোকাবেলা করার জন্য সরকার কেন অস্থির হবে? সরকার কেন দিশেহারা হয়ে উল্টাপাল্টা পদক্ষেপ নেবে? বিষয়টা একটু
পর্যালোচনা করা, একটু দেখা এবং সময় নিয়ে করা দরকার। এবং এই আপৎকালীন সময় একটা 6 মাসের অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করতে পারতাম। আসি আপনার কাছে একটু শুনে আসি। জনাব মহিত হাওলাদার, আপনার কাছে শুনতে চাই, আপনারা আওয়ামী লীগের সাথে আছেন বলা যাবে না, আবার বিরোধী দলেও আসেন। যাই বলি, আপনাদের অবস্থানটা কোথায়? আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হলো যে জাতীয় পার্টির সাথে সরকারের যে সম্পর্কটা ছিল, যেই অবস্থান যে ছিল, সেখানে মনে হচ্ছে একটু যেন চির ধরেছে। ধন্যবাদ কাঞ্চন আপনাকে। এমন একটা সময় আমরা এই আলোচনা করছি, এমন একটা মাসে আমরা এই আলোচনা করছি যে মাসটা আসলে আমাদের একটা শোকের মাস। এই দেশেই আমাদের জাতির পিতা, সর্বজন স্বীকৃত, তাদেরকে, তাদের বংশ সহকারে সকলকে এই মাসটাতেই হত্যা করা হয়েছিল। এই শোক এই জাতিকে বহন করতে হয়েছে, এর প্রতিদান দিতে হয়েছে, এবং যে কারণে আমরা সবাই মিলে এই জাতি এই মাসটাকে শোকের মাস হিসেবে নিয়েছি। ধন্যবাদ এনটিভিকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। মাসুক সাহেব চুন্নু আমার খুব কাছের পরিচিত, আমরা অনেকদিন একসাথে ইউনিভার্সিটির সময় কাটিয়েছি। দীর্ঘ অভিজ্ঞতা চুন্নুর, দীর্ঘ অভিজ্ঞতা রাজনীতি সকলেই করে এসছেন। কিন্তু আমি যদি একেবারে টু দ্য পয়েন্ট আপনার কাছে যাই, যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব ইতিপূর্বে কিন্তু সরকারের কড়া সমালোচনা করেছেন এবং বলেছে যে 2018 নির্বাচন নিয়েও জাপা মহাসচিবের কথা বিভিন্ন স্থানে ভাইরাল হয়েছে, বলা হচ্ছে। তো সব কিছু মিলে কি কেমিস্ট্রিটা এখন কেমন সরকারের সাথে? অবশ্যই আমাদের চেয়ারম্যান সুযোগ্য, শিক্ষিত, মার্জিত এবং যথাসময়ের যে রাজনীতি, সেই রাজনীতিতে বিশ্বাস করা একটা মানুষ। এই মানুষের কোনো বদনাম নেই। তার বিগত ইতিহাস যদি আমরা দেখে থাকি, কোথাও তার নামে কোনো স্ক্যান্ডেল নেই। এরকম স্ক্যান্ডেলবিহীন একটা লোক, সে তো একটা ভালো ডিসিশন নিতেই পারে। তার চিন্তা তো অনেক ফ্রেশ থাকবে, এটাই স্বাভাবিক। তার পিছনে রাজনীতি করে আমি ধন্য। আমরা যারা হুসাইন মোহাম্মদ এরশাদের ফলোয়ার্স, যতদিন থেকে আমরা রাজনীতি করে আসছি, বিভিন্ন সময়ে বিভিন্ন চড়া উতরায় পার হয়ে জাতীয় পার্টি কিন্তু বিলীন হয়ে যায়নি, টিকে আছে। তার মানে সমালোচনাও কিন্তু আছে। সমালোচনা তো থাকবেই। আপনি রাজনীতি করবেন, সমালোচনা নেবেন না? আপনি কি 100 লোককে হ্যাপি করতে পারবেন? 100 জনের মধ্যে যদি ম্যাক্সিমাম হ্যাপি হয়, তাহলে ইউ আর সাকসেসফুল। আপনার বক্তব্য সাকসেসফুল, আপনার কাজ সাকসেসফুল। কিন্তু আমরা অতীতে কিন্তু এই সরকারের কোনো সমালোচনা তেমন দেখলাম না, কিন্তু এখন এসে দেখছি যে 2018 নির্বাচন নিয়ে আপনার মহাসচিব বলছে, এখন জাতীয় পার্টির চেয়ারম্যানও বলছে যে উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার দিকে। মানে সুরটা যেন একটু কেমন। শ্রীলঙ্কার দিকে কথাটা বলতে গেলে যে কারণে শ্রীলঙ্কার দিকে বলে সেটা হচ্ছে, আমরা আসলে তো সংসদে বিরোধী দল, একটা বিরোধী দলের দায়িত্ব থাকে। অফিশিয়ালি বিরোধী দল না, আমরাই বিরোধী দল। অফিশিয়ালি বলেন আর যেভাবেই বলেন, জাতীয় পার্টি বিরোধী দল। এবং কেউ তো আপনাদের বলে বি টিম, সরকারের এ টিম, বি টিম। মানুষের মুখ তো আপনি থামিয়ে রাখতে পারবেন না। বলতে হবে, বলার জন্য বলে, জেতার জন্য বলে। কে জিতবে সেটা তো খেলা শেষ বা শেষের দিকে গিয়ে বোঝা যাবে আসলে কারা জিততেছে, কে বলতেছে কোনটা সাকসেস হচ্ছে, কোনটা সাকসেস হচ্ছে না। রাজনীতি তো খেলাধুলা থাকবেই। রাজনীতি তো একটা ব্রেনের খেলা। রাজনীতি হচ্ছে একটা দেশকে নিয়ে তাকে সামনে নিয়ে যাওয়ার খেলা। রাজনীতি হচ্ছে বিদেশিদের সাথে নিজের দেশের প্রতিযোগিতার খেলা, দেশের মধ্যে বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে খেলাধুলা। রাজনীতি একটা মারাত্মক ধরনের খেলাধুলা। এই খেলাধুলায় আপনাকে উইং ম্যান হতে হবে, আপনাকে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলতে হবে, আপনাকে ডিফেন্সে খেলতে হবে, হ্যাঁ, বিভিন্ন পজিশনে আপনাকে খেলতে হবে। সেই পজিশনগুলো তো ডিপেন্ড করবে বল কখন কোথায়। একটা ডিফেন্সের লোক তো অফেন্সে উঠে গিয়ে গোল করবে না, গোল করা সম্ভব না। আপনাকে ওয়েট করতে হবে বল কখন উইং এর কাছে যাবে, কখন সেন্ট্রাল ফরওয়ার্ডের কাছে দিবে, তখন সেন্ট্রাল ফরওয়ার্ড গোল করবে। সো আমরা না, যে কোনো
দলেরই সেই সুযোগের জন্য বসে থাকতে হয় এবং ওই পজিশনটা আসে। কিন্তু আপনি যেটা বলবেন সেটা করার সাথে যদি আপনার সঙ্গতি না থাকে, জনগণ আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং সেই সমালোচনার বাইরে আপনারা কেউ যেতে পারবেন না। কিন্তু আমি যদি সমালোচনা, এক মিনিট, আমি যদি কাজ করব, আমি সমালোচনা নিতে পারবো না। আমি সমালোচনা করলে আপনি আমাকে হাত ভেঙে দেবেন, মাথা ভেঙে দেবেন, জ্বালিয়ে পুড়িয়ে দেবেন। এটা রাজনীতি না। রাজনীতির পরিবর্তন দরকার। রাজনীতিতে চামড়া তোলার রাজনীতি, চামড়া তুলে ফেলবো, আগুন জ্বালিয়ে দেব, এইসব রাজনীতি জাতীয় পার্টির রাজনীতি না। জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে ঠান্ডা মাথার রাজনীতি, সামনে এগিয়ে যাওয়ার রাজনীতি। জনাব ওবায়দুর রহমান চন্নু, আপনার কাছে আবার একটু যাই আমি। আপনি যেটি হচ্ছে সেটা হলো যে মানে খন্দকার মাসুক বলছিলেন দ্রব্যমূল্যের কথা। এ কথা সত্য যে দ্রব্যমূল্য কিন্তু এখন একটি বড় জনগোষ্ঠীর জন্য এক ধরনের কষ্টকর অবস্থা হয়েছে, যেটি আজকে টিপু মুন্সি বলছিলেন, বাণিজ্যমন্ত্রী, যে তেলের দাম বাড়ানোর অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী অত্যাধিকভাবে এই বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে। কি বলবেন, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমাদের সাম্প্রতিককালে যে নিত্যপণ্যের বাজার, সেটা বেশ কিছুদিন যাবতীয় অস্থিতিশীল, আপনারা লক্ষ্য করেছেন। এটা করোনা কালে হয়েছে, আবার যখন রাশিয়া ইউক্রেন একটা যুদ্ধ চলছে সেই সময় এটা বেড়েছে, এবং সর্বশেষ আর এক ধাপ বাড়লো যখন সরকার জ্বালানি তেলের দাম বাড়ালো। আপনি জানেন যে জ্বালানি তেল দাম বাড়া মানে জগৎ সংসারের সবকিছুর দাম বেড়ে যায়। জ্বালানি তেলের কারণে গণপরিবহনের ভাড়া বেড়ে যায়, জ্বালানি তেলের কারণে আপনার পণ্য পরিবহনের ভাড়া বেড়ে যায়, কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায়। 2 দিন পরে সরকার বলবে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যবহারে বিদ্যুতের দাম বাড়াইতে হবে, পানি তুলতে বিদ্যুৎ ব্যবহৃত হয় সুতরাং পানির দামও বাড়াইতে হবে। তাহলে মানুষের যে নিত্যদিনের প্রয়োজন, তার বিদ্যুৎ, তার পানি, তার খাদ্যদ্রব্য, তার ভোগ্যপণ্য সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে এই দাম বাড়াটা রেশনাল না, ইরেশনাল, অস্বাভাবিক একটা অবস্থা। তেলের দাম কতটুকু বাড়ছে সেটার সাথে সঙ্গতি না রেখেই কিন্তু সবাই সবার দাম বাড়িয়ে নিচ্ছে। কিন্তু এই প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে আমাদের দেশে এক ধরনের সুযোগ সন্ধানী ব্যবসায়ী আছে, তারা একটা অজুহাত পেলেই না, কিন্তু এই মনিটরিং তো নাই সরকারের পক্ষ থেকে, যে মনিটরিং থাকা দরকার ছিল সেই মনিটরিং তো নাই। আপনি যথার্থ বলেছেন। টিপু মুন্সি যেটা বলছেন যে তেলের দাম বাড়ার সাথে সাথে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে, তাহলে সরকার আছে তো দেশে, সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ আছে তো এগুলো বাজার মনিটরিং করার জন্য, ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য। টিপু মুন্সি একজন দায়িত্বশীল মন্ত্রী, উনি তো এইভাবে দায়িত্বহীন কথা বলতে পারেন না। তাহলে ওনার কাজ কি? তাই না? আমরা তো চাইবো যে বাংলাদেশের মানুষ খেয়ে পরে মানে সুখে শান্তিতে থাকুক, এবং সরকারের সেটা লক্ষ্য হওয়া উচিত। তো তেলের দাম বাড়ানোর সময় সরকারের এই বিষয়টা আমার মনে হয় লক্ষ্য রাখেননি। এই সরকারের কিছু সাফল্য আছে। এই করোনা কালের সময় অর্থনীতিকে চাকা সচল রাখা, মানুষের স্বাস্থ্য নিরাপত্তা দেয়া এবং সরবরাহ সঠিক রাখার সাফল্য আছে। কিন্তু তারপরে এই সময় এসে হঠাৎ করে ভেঙে চুরে পড়লেন মাত্র কিছু রাজস্ব আয় বাড়ানোর জন্যে। তেলের বাজার তো আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে, আরো দীর্ঘ পর্যবেক্ষণের দরকার ছিল এই তেলের মূল্য বাড়ানোর আগে। আপনি জানেন যে এখানে তেল আমদানির ক্ষেত্রে সরকার একটা রাজস্ব নেয়, কর নেয়, অল্প কিছু টাকা, মাত্র 12,000 কোটি টাকার জন্য আপনি জনগণের কাছে তেলের দাম বাড়িয়ে দিলেন। ওইটুকু রাজস্ব আদায়ের জন্য বহুগুণ বেশি ভর্তুকি দিবে জনগণ। সরকার যদি জনবান্ধব করতে পারবেন না, কিছু জনবান্ধব সরকার কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবে। সেই জন্য আমরা বলবো যে অস্থিরতা পরিহার করা দরকার এবং সবকিছু দেখে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে জনগণের যেন দুঃখ কষ্ট দুর্ভোগ বেড়ে না যায় সেই মতো করে সিদ্ধান্ত নেওয়া উচিত। জি, খন্দকার মাসুক, আমি আপনাকে বিনয়ের সহিত বলতে চাই, সরকার তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যদি তাদেরকে দেশের হাল চিত্র, আম জনতার সেন্টিমিটারের কথা তাদের সাথে যদি তুলে ধরে, তাহলে উচিত কি জানেন? 3-4 জন মন্ত্রী খোয়ারে পাঠানো উচিত তাদের। ওখানে থাকো তোমরা, মন্ত্রণালয় চালানো তোমরা, তোমাদের কথা বলার দরকার নাই। ফরেন মিনিস্টার বলে আমরা ভেস্তে আছি, কি ঝড় আপনি ভাবতে পারেন? মানে উনি বলতে চাচ্ছেন বৈষয়িক প্রেক্ষাপটে, বৈষয়িক প্রেক্ষাপটে আমরা অনেক সুখে আছি, ভালো আছি, এই সেন্সে আর কি।
এমনিতে বাত এটা করোনা সবকিছু মিলিয়ে দেশের যে নাবিশ্বাস উঠেছে, তারপর এই জ্বালানি তেলের বাড়ানোর পরে গরম তাওয়ায় ঘি ঢেলে দেওয়ার যে সেই অবস্থায় ওনার বক্তব্যটা সেটাই হয়েছে। আমি আপনাকে বলতে চাই, ফরেন মিনিস্টার, তথ্যমন্ত্রী ওবায়দুল কাদের কি বলে এরা, এগুলো মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করা উচিত। আপনি আপনার নিজ দলের কথা বলেন, আমি বলি আরেকজনের কথা বললে হবে না। এই জাতীয় পার্টি ওনারা এই সরকারের একটা অংশ। জেএম কাদের উনি যে কথাটা বলেছেন, নৌকা সিঙ্গাপুর হয়ে কানাডা থেকে আমেরিকা যাচ্ছিল, সেই নৌকা এখন শ্রীলঙ্কার থেকে যাচ্ছে। আমি পড়লাম সরকারের পার্টনার। আমি মনে করি উনি ওনার পার্সোনাল এটা ব্যাখ্যা করেছেন, উনি ওনার বিবেকের তাড়না এটা বলেছেন, এবং ওনাদের সেক্রেটারি বিবেকের তাড়নায় বলেছেন সেই কথা। এবং আমি বলি কি সেই নৌকা যাচ্ছেন এখন শ্রীলঙ্কার দিকে। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আজকে আপনার একজন সিকিউরিটি গার্ড আপনার বাসায় 15,000 টাকা বেতন পায়, সে বলে আমি চলতে পারি না, আমি বাসা ভাড়া দেব না, কিন্তু বাসা ভাড়া দেব না খাবো। আমি বলি আপনার টেলিভিশন কালকে জিনিসপত্রের দাম বেড়েছে, তেলের দাম বাড়ে। আপনার টেলিভিশনে কালকে প্রতিবেদন করেছে সংবাদে, রাস্তার পারে ফুটপাতে খাবার ভাতের দোকান যেটা বলে, ঢাকায় শহরে যাদের ওরকম বাসায় গিয়ে খাওয়ার সুযোগ নেই, ভাসমান লোকের এইটা হলো মেইন খাবারের জায়গায়, সেখানে তাদের সাক্ষাৎকার দিয়েছে। আমি মনে করি সেটাই বাংলাদেশের চিত্র। বলতে কিছুই খেতে পারি না, একটা ডিম, তাদের প্রধান খাদ্য ডিম ডাল, সেখানে ডিমের ডজন 160 টাকা, এক তেলের দামে বাড়ানো। নিত্যপণ্যের দাম বেড়েছে ঠিকই, কিন্তু আপনারা বিএনপি যেভাবে বিষয়টাকে বলেন, আমি বলি পাশাপাশি আরেকজন সরকারের উচ্চপদস্থ বলছেন আমি 80,000 টাকা বেতন পাই, আমি সঙ্গতে নাম বললাম না, তিনি বলেন যে আমি আগে 50,000 টাকা থাকতো বা 30,000 টাকা সেভিং হতো, এখন ওই 80,000 টাকায় ব্যয় করে আমি পারি না। জি আসবো, আমি এটাই বলি। আমি এই কথাটি আমি বলি বাস্তবতা নিরিখে বলতে চাই। ফখরুল আলমগীর এখান থেকে হেঁটে ওনাকে একা ফার্মগেট যেতে বলেন, জনগণ কি বলবে জানেন? আমাকেও যেটা বলবেন, আপনারা মাঠে নামেন, আপনাদের সাথে আছি। আর যে কজন আস্ফলন করে মন্ত্রী বক্তৃতা দিয়েছেন তাদেরকে অনুরোধ করো বিনয়ের সহিত, এই আপনার মাধ্যমে রাস্তাতে হাঁটতে বলেন। শ্রীলঙ্কায় তো শর্ট কাপড় ছিল, থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি তথ্যমন্ত্রীকে হেঁটে যেতে বলেন, সালাম তো দূরের কথা, গায়ে কাপড় থাকবে না বর্তমান পরিস্থিতিতে। এটা অবশ্য আমি বলতে চাই, খন্দকার মাসিকুর রহমান, আপনারা যে এটা করতে পারেন সেটা আমরা দেখেছি। আমরা 2013, 14, 15 সালে দেখেছি আপনারা আন্দোলনের নামে, নিয়মতান্ত্রিক আন্দোলনের নামে মানুষের গায়ে পেট্রোল ঢেলে মানুষকে পুড়িয়ে দিয়েছেন, এখন আগুন সন্ত্রাস করেছেন, অপরঘাত করেছেন, নাশকতা করেছেন। এগুলা রাজনীতির পরিভাষা না, আপনি যেটা বললেন এটাও রাজনীতির পরিভাষা না। আপনারা ওবায়দুল কাদেরের কথাকে মিসইন্টারপ্রিট করলেন। 2007 সালের মধ্যে আওয়ামী লীগ 3 সিজন চাইনিজ রেস্টুরেন্ট পড়েছিলেন, জনতা ব্যাংক পড়েছেন, পোর্ট চিটাগাং বন্ধ করে দিয়েছিলেন। 111 আসার পর বলছেন এটা আমাদেরই আন্দোলনের ফসল। নৃত্য করেছে। একটু মহিত হালাদারের কথা একটু শুনে আসি। জনাব মহিত হালাদার, আমরা একটু শুনতে চাই দ্রব্যমূল্য নিয়ে আপনার কথা একটু শুনি। দ্রব্যমূল্যের স্বাভাবিক কারণেই বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। মানে কেন বলছেন মানে বেড়ে যাওয়াটা স্বাভাবিক কেন বলছেন? এই জায়গাটাতে হচ্ছে আন্তর্জাতিকভাবে যেসব জিনিসগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, ডিম কি ইম্পোর্ট করতে হয়? আপনি যদি একটা ইন্ডিভিজুয়াল জিনিস নিয়ে 5 কোটি ডিম উৎপাদন হয়, আমাকে একটু বলতে দেন প্লিজ। না, আপনি শুধু ডিমের মধ্যে ঢুকে গেলেন কেন? ডিম থেকে মুরগি বের হতে দেন, আমাকে কথা বলতে দেন, আমাকে সুযোগ দিবেন জি প্লিজ। তাই না? আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে শেষ না করতে দিলে তো বুঝতে পারবেন না যে কি বলতে চাচ্ছিলাম। বলতে চাচ্ছিলাম যে যেসব জিনিসের মূল্য বেড়ে যাওয়া উচিত, বেড়ে যায়, যে কারণে বেড়ে যায়, সেই ঘটনা যদি ঘটে তারপরে যদি বেড়ে যায় তাহলে ওটা একটা যৌক্তিকতা থাকে। কিন্তু সার্বিকভাবে জিনিসের দাম বেড়ে যায় বিকজ আমাদের নৈতিকতা ঠিক নেই। আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বেড়ে যায়, খুব স্বাভাবিক কারণেই
তেলের সাথে রিলেটেড যতগুলো জিনিস থাকবে সব জিনিসেরই দাম বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই বেড়ে যাওয়াটার মধ্যে একটা স্কেলিং, একটা সিস্টেম থাকা উচিত ছিল, একটা 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 গভর্নমেন্টের একটা নিয়ম থাকা উচিত ছিল। আমরা যখনই নিয়ম বহির্ভূতভাবে কোনো জিনিসের দাম বাড়িয়ে দিব তখন সেটা জনগণ মেনে নেবে না, এটাই বাস্তবতা। সো গভর্নমেন্ট সেখানে ফল করছে, তারা সুষ্ঠুভাবে এটাকে হ্যান্ডেল করতে পারেনি, এটা গভর্নমেন্টের দায়িত্ব ছিল। সেই জন্য গভর্নমেন্টের সাথে আমরা গভর্নমেন্টের সমালোচনা আমরা করতে পারি, আমরা মিছিল করেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদের ভাষায়, আমরা জ্বালিয়ে পুড়িয়ে দেইনি, আমরা কাউকে মারধর করতে চাইনি, আমরা আলোচনায় যেতে চাই, আলোচনার পরিবেশ ক্রিয়েট করতে চাই, আলোচনায় বসে এই ধরনের প্রবলেম সলভ করতে চাই। এই কাঠামোটাকে তৈরি করে দিতে হবে। এই কাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের, যারা ক্ষমতায় থাকে তারা। আমার মনে হয় যে তারা যদি একটা সুষ্ঠু পরিকল্পনা করে যাদেরকে নিয়ে বসলে, যারা এটার এক্সপার্ট, তাদেরকে নিয়ে বসে সুন্দরভাবে জিনিসটা হতো, ধারাবাহিকভাবে হতো, তাহলে বোধহয় এত সমালোচনার মুখে গভর্নমেন্ট পড়তো না। গভর্নমেন্টকে পড়তেই হবে, বিকজ গভর্নমেন্ট এটা হ্যান্ডেল করতে পারতেছে না। বিকজ আমি বলতে চাই কেন পারতেছে না। আপনি যদি বাংলায় মাস্টার্স করে আপনি বিসিএস দিয়ে একটা জবে ঢুকলেন, আপনি জবটা নিলেন হচ্ছে আপনার যে ডিপার্টমেন্টটা হলো, আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, আপনি নিলেন হচ্ছে ফিজিক্স রিলেটেড, অয়েল রিলেটেড একটা ডিপার্টমেন্ট আপনার। সেইখানে আপনার মতো লোকের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এই যে কাঠামোগত অনিয়ম, এই অনিয়মটার দিকেও খেয়াল করতে হবে। আপনাকে বুঝতে হবে অ্যাপয়েন্টগুলো দেওয়ার আগে মেধা, যেই মেধাটা যেখানে যাওয়া দরকার সেখানেই দেওয়া উচিত। যেই চেয়ারের যে মেধা দরকার সেই চেয়ারেই সে মেধা দেওয়া দরকার। আমাদের মেধা সিলেকশনের প্রবলেম আছে, কারণ মেধা যারা সিলেক্ট করে তাদেরও তো মেধার প্রবলেম ভাই, যে কারণে এইসব জিনিস হচ্ছে। মহিদ হালাদার যেটা বলছেন সেটা মানে রাজনীতির সামগ্রিক দৈন্যতা। আমাদের দেশের রাজনীতি, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, ওই যে বড় দলের কথা বললেন, পার্লামেন্টের বিরোধী দল বা রাস্তার বিরোধী দল, সব রাজনৈতিক দলই এখন ব্যবসায়ীদের কাছে জিম্মি। আপনি পার্লামেন্টের দিকে তাকালে 67% পার্লামেন্ট মেম্বার হচ্ছে ব্যবসায়ী। সো এই সরকার ব্যবসা বান্ধব হবে, এটাই স্বাভাবিক। জনগণের দীর্ঘ দিন জনগণের সাথে লড়াই সংগ্রাম করে বেড়ে ওঠার নেতৃত্ব, তারা গণমুখী হয়। তো সেইটা আপনার কথার সাথে সঙ্গতিপূর্ণ। যেই দায়িত্বশীল লোকজনের কথা বলছেন সেটা তো রাজনীতি থেকে অনেক আগে চলে গেছে। আমি যেই দুই দলের আলোচনা করছি, এই দায়টা মূলত তাদের। বাংলাদেশের রাজনীতি ট্র্যাক থেকে ওই সামরিক হস্তক্ষেপ করে রাষ্ট্র ক্ষমতা আসার কালচারটা তারাই করেছেন, খন্দকার মাসুকুর রহমান এবং মহিদ এগুলো আসলে জনগণ শুনতে চায় না। বিএনপি রাজপথে আন্দোলনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, হ্যাঁ সেখানে বিএনপি নির্বাচনে আসে নাই হয়ে যাওয়া, সেখানে গর্বের বিষয় নাই। এখন আমরা এবং মহাজোট করেছিলাম, আমরা 14 দলীয় জোট ছিল। আমাদের মহাজোট এবং 14 দলীয় জোট করার কারণে আমাদের সিটের অ্যালাইনমেন্ট হয়েছে, পার সিটে আমরা একজন প্রার্থী দিয়েছি। অংশগ্রহণ না করে স্বাভাবিকভাবে সেটা হচ্ছে, আমি জানি একজন শীর্ষস্থানীয় একটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয়ের মন্ত্রী যখন বলেন পার্টিকুলারলি কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য দ্রব্যমূল্যর দাম বেড়েছে, হ্যাঁ, তার মানে সে জানেন কারা, তাকে জানতেই হবে, সে অবশ্যই জানে, তাকে আইনের আওতায় আনতেছে না কেন? দুর্বলতাটা কোথায়? তার মানে গভর্নমেন্ট দুর্বল। গভর্নমেন্ট বলতে পারে, করতে পারে না। আমার মনে হয় গভর্নমেন্টের করা দরকার, বলার সময় নেই। গভর্নমেন্টকে করতে হয়, বলতে হয় না, বলবে বিরোধী দল। তো এই মুহূর্তে সবচেয়ে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট উত্তরণের উপায় কি? আপনি কোন সংকটের কথা? আমি এই যে দ্রব্যমূল্যের কথা বলি, এটা নিয়ে আলোচনা করি। যেটি মহিত যেটি বললেন যে সরকার বলছে, আজকে টিপু মুন্সি বাণিজ্য মন্ত্রী বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ নিয়ে এই কাজটি করছেন, তাহলে তারা যদি মহিতের কথাই আমরা ধরি যে সরকার সে ব্যবস্থা নিচ্ছে না কেন? না, উনি যথার্থই বলেছেন, আমি এই বিষয়ে ওনার সাথে একমত।
আমাদের বাণিজ্য মন্ত্রী বা খাদ্যমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী যেভাবে দায়িত্বহীন কথাবার্তা বিভিন্ন সময় বলেন, এগুলো জনমনের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। অসাধু ব্যবসায়ীরা যদি সুযোগ নেয়, তাহলে সরকারের বিভিন্ন সংস্থা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে দেশে প্রচলিত, সেগুলো ব্যবহার করবে। সুতরাং সরকার কমপ্লেনিং হওয়ার কথা না, সরকার হচ্ছে রিমেডি দিবে। উনি যদি সমস্যাটা চিহ্নিত করতে পারেন, সেটা সমাধানের রাস্তা খুঁজবেন। উনি কি জনগণের কাছে নালিশ করছেন? এটা সঠিক না। এই বিষয়ে আমাদেরও সমালোচনা থাকলো। আর দ্রব্যমূল্যের বিষয়টা হচ্ছে, বাংলাদেশে একটা অসাধু সিন্ডিকেট তৈরি হয়েছে, বাজার সিন্ডিকেট তৈরি হয়েছে। এর সাথে যুক্ত হচ্ছে লুটেরা ধনিক গোষ্ঠী, কিছু দুর্বৃত্ত রাজনীতিবিদ এবং কিছু সরকারি আমলা, যারা বাংলাদেশের গরিব মানুষের, নিম্নবিত্তের মানুষের, মধ্যবিত্ত মানুষের পকেট কেটে বাংলাদেশের টাকা পাচার করছে বিদেশে। আপনারা দেখেন পত্র পত্রিকা এবং বিভিন্ন জরিপ সংস্থায় দেখেছেন, বাংলাদেশ থেকে বছরে 70,000 কোটি টাকা পাচার হয়ে যায়। সেই পাচারটা হয়ে যায় কোন পথে যায়? সরকারও বিভিন্ন দায়িত্বশীল লোক বলেছেন, কানাডাতে এরকম বেগমপাড়াতে 28 জন আছে, তার মধ্যে আমলারা আছেন, রাজনীতিবিদরা আছেন। তাহলে তাদের নাম পরিষ্কার করে বলুন জনগণের কাছে, কোন ফাঁক ফোকরগুলো এগুলো হয়ে যাচ্ছে। এবং এইসব কারণেই খুব তড়িঘড়ি করে মানে অর্থ সম্পদ গড়ে তোলার অসাধু একটা চক্র এখানে একটা সিন্ডিকেট করে এই বাজার অস্থিতিশীল করতেছে। এই কারণে নিত্য পণ্যের দাম এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। আমি যদি আরেকটু এটার সাথে একটু অ্যাড করি আপনার কাছে, এই যখন আজকে মির্জা ফখরুল বললেন যে আন্দোলনের সফলতার খুব কাছাকাছি, আসলে কি সরকার কি এরকম নরবর অবস্থায় আছে? আমি সেটা মনে করি না, কারণ এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আমরা সরকারের অংশ না, সরকার পরিচালনার দায়িত্বে নেই, কিন্তু নীতিগতভাবে এই সরকারকে সমর্থন দিয়েছি একটা রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য। সেটা হচ্ছে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে একটা অশুভ শক্তি, একটা পাকিস্তান পন্থার রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না, সংবিধানে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, শাসনতন্ত্রে বিশ্বাস করে না, তারা বারবার চক্রান্ত ষড়যন্ত্র করেছে, মানুষের কে বিপদে ফেলার চেষ্টা করেছে, বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে, আগুন সন্ত্রাস করেছে। সেই সমস্ত শক্তি যেন বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসতে না পারে, সেই জন্য কিন্তু আমরা এই জোটটা একটা আদর্শিক জোট। সুতরাং আমাদের 23 দফা দাবির ভিত্তিতে 14 দলীয় জোট গঠিত হয়েছে। এর অনেকগুলো দফাই বাস্তবায়িত হয়েছে। আপনারা দেখেছেন যে 8 সালে নির্বাচিত হওয়ার পরে ওই পার্লামেন্টে পঞ্চদশ সংশোধনীটা তৈরি হয়েছে। না সেটা আছে, ওই আলোচনায় গেলে অনেক দূর অ্যাচিভমেন্ট আপনাদের আছে, কিন্তু আমরা 72 এর সংবিধানের মূল চেতনায় ফেরত গেছি। এখন এটা যারা সহ্য হয় না, তারা নির্বাচনের আগে অনেক কথা বলবেন। স্বাধীনতা কোথায় বিজয় দেখতেছেন এটা আমরা জানি না। স্বাধীনতার এই 50 বছরে এরকম একটানা কোন দল ক্ষমতায় ছিল না। এই সরকার এটা লুটেরার সরকার। এই একটানা ক্ষমতায় তারা 6.5 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে। এটা আপনি মুখস্থ আমাকে বলতে দেন। পাচার হয়েছে। বিপিসিএল 48 কোটি টাকা লাভ করেছে, 48,000 কোটি টাকা লাভ করেছে। সরকার 10,000 কোটি টাকা নিয়েছেন। বাকি টাকা কোথায়? যে ব্যাংকে রেখেছে সেই ব্যাংক দেউলিয়া, সেই ব্যাংক থেকে সব ইনভয়েস, ওভার ইনভয়েসের মধ্যে পাচার হয়েছে। আপনি দেখেন দেশে সুশাসন নাই। দুটো ঘটনা দেখেন, বরগুনায় ছাত্রলীগের একটা কমিটি নিয়ে 2 গ্রুপে বিভক্ত সংঘর্ষ, সেখানে পুলিশের একটা গাড়ি ভেঙেছে, সেখানে এডিশনাল এসপি সব 5 জন প্রত্যাহার। পক্ষান্তরে ভোলায় আমি বলি আপনাকে, দেখেন এই তেল গ্যাস বিদ্যুতের অব্যবস্থা বৃদ্ধির প্রতিবাদে একটি শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে পুলিশ গুলি করলো। 2টি ছেলে, তাজা তরুণ ছেলে মারা গেল, অর্ধ শতাধিক আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সেখানে পুলিশরা পুরস্কৃত করলেন। আপনি কোথায় পুরস্কৃত করলেন? তাদের কোনো প্রত্যাহার করলেন না, একটা কমিটি, তদন্ত কমিটি করলেন না। এই দ্বৈত নীতি দেশের হয়। উত্তরায় দেখেন ট্র্যাজেডি, যারা মারা গেছে আমি তাদের শোকসদ্য পরিবার সমবেদনা জানাই, কোনো জবাবদিহিতে নাই। মেয়র সাহেব বিনা ভোটে 2 জন মেয়র, এতে লজ্জাও নাই। তারা ওখানে আসা যাওয়া করেন, উনি নিরাপদ, ওনার বাসার সামনে তিনি আসেন, উনি এটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারলেন না। সেখানে এত বড় দুর্ঘটনা। সরকার লেজে গোবরে, আমাদের মাননীয় মহাসচিব যেটা বলেছেন, এদেশের জনগণ ফুলে ফেপে উঠেছে। অতি সত্বর এই দুর্নীতিবাজ
অনির্বাচিত সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। জনগণকে নিয়েই এদেশের বিরোধী মানুষ পতন ঘটাবে বলে আমি মনে করি। আমি মনে হয় একটু শুনে আসি। জনাব মহিত শুনতে চাই, কি বলবেন? সুশাসনের অভাব, সুশাসনের অভাব তা তো বটেই। সুশাসনের ক্ষেত্রগুলো কোথায়? আমি যে কথা আগের বার বলতেছিলাম যে জাজমেন্ট থাকা দরকার, বিচারিক জায়গাগুলো সঠিক হওয়া দরকার। আপনি বিচার দিচ্ছেন যাকে, আপনি বিচার দিলেন, সেই বিচারটা তো যথার্থ হতে হবে। তাহলে বিচারটা যে করবে তার যদি সেই মেধাটাই না থাকে, তাহলে বিচারটা না, বিচারের জাজমেন্টটা করতে হবে। এটি আমরা বলছি, এটা আপনি অনেক তাত্ত্বিক কথা বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলো এখন এই মুহূর্তে আছে রাজনীতি এবং রাজনীতির বাইরে, সেটা নিয়ে আপনাদের অবস্থান কি? আপনারা কি বলছেন? আমরা জাতীয় পার্টি খুব সুস্পষ্ট কথা বলে সবসময়। আমার চেয়ারম্যান তো যা বলেন সুস্পষ্টভাবে। আপনাদের ভূমিকাটা কি? আপনারা আমাদের ভূমিকা বলতে কি, আমার চেয়ারম্যান কি আমাদের থেকে বাইরে? না, আমাদের ভূমিকা হচ্ছে আমাদের চেয়ারম্যান যেটা বলেন, জাতীয় পার্টির যে ভূমিকাটা, সেই ভূমিকাটার মুখপত্রটা আমরা সবাই। বাট আমাদের চেয়ারম্যান যেভাবে বলেন, আপনি যদি শুনে থাকেন বিভিন্ন সময়, উনি যথার্থই সরকারের যে রং জায়গাগুলো আছে, রং জায়গাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এইটি তো বিরোধী দলের কাজ। আমি মনে করি সে যথার্থভাবেই সমালোচনা করেন, সে যথার্থভাবেই সমালোচনা করেন, এবং আমি মনে করি সেই সমালোচনাগুলোকে যদি সরকার নিতে পারে, ওইটা যদি সে মনে করে যে এটা তার ভুল বা এটাকে সংস্কার করা দরকার, তাহলে দেশ ভালোভাবে চলবে। দেশকে চলালো সেটা ইম্পর্টেন্ট না হয়ে দেশ ভালোভাবে চলুক, এইটাই ইম্পর্টেন্ট হওয়া উচিত। জি, আসবো আপনার কাছে। আমার মনে হয় যে জাতীয় পার্টির চেয়ারম্যান যে কথাটা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে নৌকা পরিচালিত করছে, এটা একটা মুখরোচক কথা। জাতীয় পার্টি এরকমই, কিন্তু না, আমি সেই জায়গায় একটু দ্বিমত করব। বাংলাদেশের অর্থনীতির যে সক্ষমতা, সেটা বাংলাদেশের মানুষ পরিশ্রম করে অর্জন করেছে। আমার দেশের কৃষক আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। আমার দেশের গার্মেন্টস শ্রমিকরা বৈদেশিক মুদ্রা আয় করে, আমার প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠিয়ে কিন্তু আমার দেশকে অর্থনৈতিকভাবে যে জায়গায় পৌঁছেছে। আমাদের অর্থনীতি ফ্লুক না, আমরা খুব বড় ঝুঁকিতে নেই। আমরা যদি সাবধানে একটা পরিকল্পনা গ্রহণ করি এই বৈশ্বিক অস্থিরতার সময়, তাহলে কিন্তু আমরা এই শ্রীলঙ্কার মতো বিপদে পড়ব না। সেই জন্য আমি সরকারকে আহ্বান জানাবো, পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্লেষণ করে এই বিষয়টা হ্যান্ডেল করা দরকার। সেই মানসিকতাটা তো থাকতে হবে গভর্নমেন্টের, যে আমি সেই অ্যাওয়ারনেসগুলো নিব। অবশ্যই আছে, কিন্তু লুফল যেগুলো আছে বিরোধী দলের উচিত হচ্ছে সেটা দেখিয়ে দেওয়া। আমি আমার দলের পক্ষ থেকে বলেছি যে আপনি টিসিবির মাধ্যমে খোলা বিক্রয় চালু রাখুন। আপনি নিম্ন আয়ের মানুষের শিল্প কলকারখানা যারা আছে তাদের রেশন ব্যবস্থা দিন, বাজার নিয়ন্ত্রণ করুন কঠোরভাবে, দেখবেন যে দ্রব্যমূল্যের দাম কমে আসবে। আপনি খোলা বাজারে চালের কথা বলছেন। গত পরশুদিনে টিআইবি তাদের এই খোলা বাজারের চাল নিয়ে তাদের একটা রিপোর্ট তদন্ত প্রতিবেদন দিয়েছে। মন্ত্রী তো বলেছেন টিআইবি রিপোর্ট ভুল, কিন্তু আমাকে তো একটি জায়গা তো থাকবে যেখান থেকে আসছে, বলা হচ্ছে যে এর সুফল জনগণ পায়নি, কারণ এই দুর্নীতি অনিয়মগুলো হয়েছে। আমি সেখানে তো অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। জাতীয় জীবনের নীতি নৈতিকতার বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে খোলা বাজারের এই দ্রব্য পণ্যগুলা কিনে নেয়। দোকানদাররা একই লাইনে তার দোকানের কর্মচারী এবং 10 জন লোক ভাড়া করে দাঁড় করে নিয়ে আবার ঘুরে ওদের কাছে যায়। ওরা একেবারেই সেরকম না, একটু শুনি। এরকম কিছু কারসাজি কিন্তু আছে। আমি পরিশেষে বলতে চাই, এই মুহূর্তে দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার একটা প্রতিনিধি দল বাংলাদেশে আছেন। সেখানে ৭৬ জন আমাদের দলের নেতা গুম হয়েছে, তার মধ্যে ইলিয়াস, চৌধুরী আলম সহ অন্যান্য নাম নাই বা বললাম। একজনের পিতা বলেছে, আমি আমার ছেলেকে চাই না, আমি তার মরদেহটাকে চাই, আমি যেন দোয়া করতে পারি। অত্যন্ত নিষ্ঠুর পরিহাস। আইনমন্ত্রী বলেন এরা মামলার কারণে পালিয়ে বেড়াচ্ছে। এই যদি হয়, এই সরকার, একটি অনির্বাচিত সরকারের মন্ত্রী এরকমই কথা বলেন, দায়িত্ব জ্ঞানহীন। আমি বলতে চাই এর থেকে পরিত্রাণের বিষয় একটি,
একটি রাজনৈতিক সরকার, জনগণের প্রতিনিধিত্ব সরকার ক্ষমতায় থাকা দরকার। জনগণ দেশের মালিক, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন ছাড়া এর কোনো সমাধান, রাজনৈতিক সমাধান ছাড়া এই সমস্যার সমাধান কখন হবে না বলে আমি মনে করি। জি, আমার মনে হয় জনাব ওবায়দুর রহমান চুন্নু, আমরা একদম শেষের দিকে আছি। এই আপনার কথা শুনে দেখেন, আমি দীর্ঘ আলোচনায় একটা বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমরা 14 দল সরকারকে সমর্থন দিয়েছি। এই কৌশলগত রাজনৈতিক ঐক্য মানে আমার যে জাসদের মৌলিক রাজনীতি সেটা আমরা বিসর্জন দিইনি। তাই ঐক্যের মধ্যে বিরোধ, সংগ্রাম, প্রতিযোগিতা বজায় রেখেই বিভিন্ন ইস্যুতে কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করি। সরকারের ভালো কাজের প্রশংসা করি, যে কাজগুলো ভালো হয় না বা এই আপাতত ভালো মনে হচ্ছে না বা জনগণের জন্য যেগুলো গ্রহণ করা কঠিন সেগুলোর কিন্তু আমরা সমালোচনা করি এবং সংশোধনের রাস্তা আমরা বলে দিই। এই জ্বালানি তেলের দাম বাড়ার পরে আমাদের দল থেকে সুনির্দিষ্টভাবে আমরা 6টি প্রস্তাব হাজির করেছি প্রধানমন্ত্রীর কাছে এবং আপনাদের মিডিয়ার কাছেও এসেছে। আমার শেষ করতে হবে। আপনি শেষ কথা বললে একটু 10 সেকেন্ড মহিলার কাছে রাজনৈতিক দলের উচিত জনগণ কোন পথে এগোলে তার মানে যাপিত জীবনের দুঃখ, কষ্ট, দুর্ভোগ এগুলা লাঘব হবে, দেশ ভালো চলবে, আমাদের অর্থনীতির চাকা সচল হবে এবং আমাদের যে আলটিমেট গোল উন্নতি, সমৃদ্ধি, সেদিকে আমরা যেতে পারবো। শুধু তর্কের জন্য তর্ক করে মানে কোনো সমাধানে কিন্তু পৌঁছতে পারবো না আমরা। সব শেষ কথা বলতে কিছু নেই। আমার মনে হয় সকলে মিলে দেশের ভালো হয়, জাতির ভালো হয়, জনগণ ভালো থাকে, এরকম কোনো প্রক্রিয়া খুঁজে বের করা এবং রাজনীতিতে জ্বালাও পোড়াও বন্ধ করে সঠিক পথে সঠিক নির্দেশনা দেওয়া হচ্ছে সঠিক রাজনীতিবিদদের কাজ। আমাদের রাজনীতিবিদরা নিশ্চয়ই সচেতন থাকবেন এবং বিচক্ষণতার সাথে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। জি, ধন্যবাদ। খন্দকার মাসুক, আপনার কোনো কথা না থাকলে আমি একদম 10 সেকেন্ডে যদি কিছু থাকে। আমার কথা হলো, হাইকোর্টের রায় এদেশ স্বাধীন হয় নাই। 9 বছর এরশাদ বিরুদ্ধে আন্দোলনে, মানববন্ধনে এরশাদের পতন হয়নি। সুতরাং কোনো জিনিস বিনা রক্তপাতে হয়েছে বলে আমার মনে হয় না। এর জন্য ত্যাগ করতে হয় এবং আগামী দিনে এই সরকারকে পতনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে বিএনপি এবং আমার মনে হয় বিএনপি একটা রক্ত ঝরানোর অপেক্ষায় আছে, সেই ধরনের একটা সংঘাত এবং সহিংসতার দিকে আবার দেশকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে হয় বলছেন তারা একদম বিজয়ের দ্বার। আপনারা কি খুন ডাকাতি করে ক্ষমতায় যেতে চান? নির্বাচন যথা নিয়মে হবে, নির্বাচনের আগে অনেক কথাই বলতে হবে, কিন্তু জনগণের কথা বলেন, জনগণের অধিকারের কথা বলেন। জনগণ যদি মনে করে আপনাদের ভোট দিবে, আপনারা নির্বাচন চাই। জনগণের সাথে যোগাযোগটা মেইনটেইন করতে হবে, জনগণের মধ্যে ঢুকতে হবে, জোর করে কোনো কিছু কেউ নিতে পারবে। জি, আমার মনে আলোচনা এখানে শেষ করতে হবে। খন্দকার মাসুকুর রহমান মাসুক, জনাব ওবায়দুর রহমান চুন্নু এবং জনাব মোহিত হালদার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।